ফেব্রুয়ারি মাস, সবে সকাল হয়েছে। রাস্তায় গত রাতের বরফ রোদে ঝকঝক করছে। বেকার স্ট্রিট অবশ্য অনেকটা সাফ হয়ে এসেছে। রাস্তায় তেমন লোকজন নেই, তবে রাস্তা দিয়ে একটা বিচিত্র লোক হেঁটে আসছে। লোকটার চেহারা এবং জামা কাপড়ে বনে দিয়ে আনার ছাপ, কিন্তু কখনো হাত ছুঁড়ছেন, কখনো ছুটছেন, কখনো হোঁচট খাচ্ছেন, কখনো মাথা নাড়ছেন, কখনো মুখভঙ্গি করছেন। পাগল হবে বোধ হয়। সেদিকে তাকিয়েই বললাম, হোমস, দেখো, একটা বদ্ধ পাগল আসছে। ড্রেসিং গাউনের পকেটে হাত পুরে কুড়ের বাদশার মতো উঠে এলো শার্লক হোমস। আমার পাশে দাঁড়িয়ে লোকটাকে দেখল। লোকটার মাথায় নিশ্চয়ই ছিট আছে। দেখো কেমনভাবে বাড়ির নম্বর দেখতে দেখতে আসছেন। লোকটা এখানে আসছে, বুঝলে? হাত ঘষতে ঘষতে বলল হোমস। এখানে? হ্যাঁ, আমাদের নতুন মক্কেল ওয়াটসন। এক্ষুনি দরজার ঘন্টা বাজবে। মুখের কথা ফুরল না। বাড়ি কেঁপে উঠল ডোরবেলের শব্দে। কিছুক্ষণ পরেই হাঁপাতে হাঁপাতে সিঁড়ি বেয়ে উঠে এসে ঘরে ঢুকলেন ভদ্রলোক। ঢুকেই এমনভাবে মাথার চুল ছিঁড়তে লাগলেন, দেওয়ালে মাথা কুটতে লাগলেন যে আমরা ধরে না ফেললে একটা হুলস্থুল কাণ্ড ঘটে যেত। লোকটাকে ইজি চেয়ারে জোর করে বসিয়ে হোমস বললে, একটু ধীর স্থির হয়ে বসুন। খুব বিপদে পড়ে এসেছেন, বুঝতেই পারছি। বিপদ মানে? চরম বিপদে পড়েছি মিস্টার হোমস। আমার অবস্থা দেখে নিশ্চয়ই আমাকে পাগল ভেবেছেন, কিন্তু আমার যে মাথা কাটা যেতে বসেছে। কলঙ্কের যে আর শেষ থাকবে না। আমার মতো অভিজাত একজন মানুষকেও যে এত ভয়ঙ্করভাবে ভুগতে হবে এই জন্যে, তা কখনোই ভাবতে পারিনি। আপনার পরিচয়টা জানতে পারি? আমি আলেকজান্ডার হোল্ডার, থ্রেড নিডল স্ট্রিটের হোল্ডার অ্যান্ড স্টিভেনসন ব্যাংকের সিনিয়র পার্টনার। নামটা আমাদের জানা। লন্ডন শহরে তৃতীয় বৃহত্তম প্রাইভেট ব্যাংকের অংশীদারের নাম জানে না এমন লোক এ শহরে খুব কমই আছে। কিন্তু এমন কী কাণ্ড ঘটেছে যে মাথার চুল ছিঁড়ছেন মিস্টার হোল্ডার? ঘটনাটা শোনার জন্য উদগ্রীব হয়ে বসে রইলাম। উনি বললেন, আমার কাছে সময় খুবই কম, আর ব্যাপারটা খুবই জরুরি। তাই পুলিশের কাছে আপনার নাম শুনেই পাতাল রেলে চলে এসেছি। রাস্তায় খুবই বড়, গাড়িও আসতে চলবে এই সময়, তাই স্টেশন থেকে গাড়িতে না এসে হেঁটে এসেছি। তাই হয়তো হাঁপিয়ে গেছি। এই বলে মিস্টার হোল্ডার একটু চুপ করলেন। একটু ধীর স্থির হয়ে বসে আবার বললেন, আপনারা তো জানেন, ব্যাংকের লাভ বাড়াতে হলে টাকা খাটাতে হয়। অনেক খানদানি মানুষই আমাদের কাছে দামি দামি জিনিস বন্ধক রেখে টাকা ধার নেন। গতকাল সকালে আমার কাছে এলেন এমনই একজন ব্যক্তি, যিনি শুধু ইংল্যান্ডেই নাম করা ব্যক্তি নন, সারা পৃথিবী তাকে চেনে। তবে নামটা বলা যাবে না, ওটা কনফিডেন্সিয়াল। উনি এসেই আমার কাছে 50,000 পাউন্ড ধার চাইলেন। বললেন, মিস্টার হোল্ডার, আমি শুনেছি আপনারা টাকা ধার দেন। হ্যাঁ, তবে ব্যাংকে ভালো পরিমাণ টাকা থাকলেই আমরা ঋণ দেই। আমার আপাতত 50,000 পাউন্ড লাগবে। এই টাকা আমি বন্ধু বান্ধবদের কাছে চাইলেও পেতে পারি, কিন্তু তাতে আমার মান সম্মান আর থাকবে না। আমি বললাম, কিন্তু আমার নিজের তো টাকা নেই। ব্যাংক থেকে দিতে হলে যে কিছু একটা বন্ধক রাখতে হবে। উনি তখন কালো মোড়কে জড়ানো একটা বাক্স আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, রত্নমুকুটের নাম নিশ্চয়ই শুনেছেন? ব্রিটিশ সাম্রাজ্যের সেই বিখ্যাত রত্নমুকুট। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। 29টা রত্ন আছে এই মুকুটে। এছাড়া সোনা কতখানি আছে সেটা তো দেখতেই পাচ্ছেন।
সব মিলিয়ে এর যা দাম, তার অর্ধেক ধার চেয়েছি আপনার কাছে। সুদ সমেত টাকা ফিরিয়ে দেব 4 দিন পরে, মানে সামনের সোমবার। এই বন্ধকটিতে চলবে? কি যে বলেন, অবশ্যই চলবে। তবে মিস্টার হোল্ডার, একটা কথা মনে রাখবেন, এই মুকুট জাতীয় সম্পত্তি। একটা রত্নও যদি হারিয়ে যায়, সারা পৃথিবী ঘুরলেও ঠিক ওই জিনিসটি আর পাওয়া যাবে না। কাজেই কথাটা যেন এই ঘরের বাইরে আর না যায়। সোমবার সকালে আমি নিজেই আসবো মুকুট নিতে। ক্যাশিয়ারকে ডেকে 1000 পাউন্ডের 50টা নোট দিতে হুকুম দিলাম। উনি টাকাটা নিয়ে চলে গেলেন। তারপরে মুকুটটা আমার প্রাইভেট ভল্টে বন্ধ করে রাখলাম। একটু ভয়ও হলো, অমূল্য এই সম্পদের দায়িত্ব না নিলেই হয়তো ভালো হতো। সারাদিন এই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। তাই সন্ধেবেলায় বাড়ি ফেরার সময় মুকুটটা সঙ্গে করে নিয়ে এলাম। এখন প্রায়ই ব্যাংক ডাকাতির খবর পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম এই কয়েকদিন মুকুটটাকে আমার কাছে রাখাই ভালো হবে। এইবার আমার বাড়ির লোকজনের কথায় আসি। আমার বাড়িতে চাকর বাকরদের মধ্যে 3 জন ছি আছে। এদের মধ্যে লুসি পার বলে যে মেয়েটি আছে, তাকে নিয়েই আমার যত দুশ্চিন্তা। মেয়েটির কাজকর্ম মন্দ নয়, আবার দেখতেও ভালো। ফলে জনকয়েক ছোকরা দিন রাত ঘুরঘুর করে বাড়ির আশেপাশে। চাকর বাকর সবাই কিন্তু শোয় বাড়ির বাইরে। আমার স্ত্রী মারা গেছেন বহু বছর আগে। একমাত্র ছেলে আছে, নাম আর্থার। অল্প বয়সেই বুকে গেছে। গোয়ার, উড়নচণ্ডী, রেস খেলা, জুয়া খেলা সব গুণই তার আছে। লোকে বলে আশকারা দিয়ে আমি নাকি তাকে একটা বাঁদর তৈরি করেছি। বৎসঙ্গী তার অনেক আছে, তবে এদের মধ্যে স্যার জর্জ বার্নওয়েল লোকটা ওর প্রাণের বন্ধু, যদিও তিনি বয়সে আর্থারের থেকে অনেক বড়। এর খপ্পর থেকে আর্থার বেরোতে পারছে না। এই সব কারণে আমার কারবারে ওকে আমি বিশ্বাস করতে পারি না মিস্টার হোমস। তবে আমার ভাইজি মেরি হয়তো আর্থারকে সিধে করে দিতে পারতো। ভাই মারা যাওয়ার পর থেকে সে আমার বাড়িতেই মানুষ হয়েছে, আমারই মেয়ের মতো। রূপে গুণে বড় ভালো মেয়ে। আর্থার তাকে 2বার বিয়ে করতে চেয়েছে, তবে 2বারই সে অসম্মতি জানিয়েছে। অথচ বিয়েটা হয়ে গেলে আর্থারকে সৎ পথে টেনে আনতে পারতো মেরি। এই একটা ব্যাপারে মেরি আমার মন ভেঙেছে। এখন অবশ্য জল এত দূর গড়িয়েছে যে আর কিছুই করার নেই। যাই হোক, সেই রাতে খাওয়ার টেবিলে বসে মুকুটটা নিয়ে কথা হচ্ছিল। কথা শুরু হওয়ার আগেই লুসি ঘর থেকে চলে গিয়েছিল, তবে দরজা বন্ধ করেছিল কিনা খেয়াল করিনি। মুকুটটা যে আমার কাছে আছে সেইটুকুই বলেছিলাম আর্থার আর মেরিকে। যিনি বন্দুক দিয়েছেন তার নামটা অবশ্য বলিনি। কথাটা শুনে দুজনেই লাফিয়ে উঠল, দেখবার জন্যে আবদার ধরল, কিন্তু আমি রাজি হলাম না। আর্থার তখন জিজ্ঞেস করলো, কোথায় রেখেছো মুকুটটা? আমার আলমারিতে। দেখো চুরি যেন না হয়ে যায়। আলমারিটা ভালো করেই লক করে রেখেছি। তোমার ওই আলমারির লক খোলা তেমন কোনো কঠিন কাজ নয়। গোদাম ঘরের চাবি দিয়ে ছোটবেলায় আমি নিজেই ও আলমারি কতবার খুলেছি। পুরোনো আলমারি তো, একটা না একটা চাবি ঠিক লেগে যায়। আর্থারের কথাবার্তাই এইরকম, তাই আমি এই বিষয়ে আর কথা বাড়ালাম না। ঘরে গিয়ে শুয়ে পড়লাম। তার কয়েক ঘন্টা পরেই মুখখানা কালো করে আমার কাছে এলো আর্থার। 200 পাউন্ড ধার চাইল। না দিলে নাকি ক্লাবে মাথা কাটা যাবে। ভীষণ রেগে
হাঁকিয়ে দিলুম তক্ষুনি। 1 মাসে 3 বার এইভাবে টাকা গেছে, আর একটি পয়সাও তাকে দেব না আমি। আর্থার আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে ও বলে গেল, কিন্তু বাবা, টাকাটা আমাকে জোগাড় করতেই হবে, যে করেই হোক। ওর যাওয়ার পর আমি আলমারি খুলে দেখে নিলাম মুকুটটা ঠিক জায়গায় আছে কিনা। তারপর নিজেই বেরোলাম বাড়ির সব দরজা জানলা বন্ধ হয়েছে কিনা দেখবার জন্যে। যদিও কাজটা মেরির, কিন্তু কাল রাতে আমি নিশ্চিন্ত হতে পারছিলাম না। হল ঘরে এসে দেখি জানালা খুলে কি যেন দেখছে মেরি। আমি যেতেই জানালা বন্ধ করে দিল। বেশ চিন্তিতভাবে বলল, কাকু, তুমি কি লুসিকে রাতে বাড়ির বাইরে যাওয়ার পারমিশন দিয়েছো? কই না তো। কিন্তু এইমাত্র বাড়ির পিছনের দরজা দিয়ে বাড়ি ঢুকলো লুসি। নিশ্চয়ই কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিল। ওর এই অভ্যেসটা বন্ধ করা দরকার, নয়তো বাড়ির বদনাম হবে। ঠিক আছে, কালকে তুমি তাহলে ওকে একটু সাবধান দিও। আর দরজা জানালা সব বন্ধ হয়েছে? হ্যাঁ কাকু, সব বন্ধ আছে। ঠিক আছে, এবার তুমি ঘুমিয়ে পড়ো। গুড নাইট। এই বলে ঘরে চলে এলাম। খুব তাড়াতাড়ি ঘুমিয়েও পড়লাম। তবে আমার ঘুম এমনিতেই পাতলা, তার উপর মনটা আনচান করছিল, তাই ঠিকঠাক ঘুম হলো না। আচমকা একটা আওয়াজ শুনে ঘুম ছুটে গেল আমার। রাত তখন 2টো। পুরো ঘুম ভাঙার আগেই থেমে গেল শব্দটা। কোথা থেকে যেন একটা জানলা বন্ধ হওয়ার আওয়াজ এলো। কান খাড়া করে রইলাম। শুনলাম পাশের ঘরে পা টিপে টিপে কেউ হাঁটছে। তৎক্ষণাৎ বুকটা ধড়াস করে উঠল। মিস্টার হোমস। খাট থেকে নেমে দৌড়ে গেলাম পাশের ঘরে। দেখলাম আলোর সামনে মুকুট হাতে নিয়ে গায়ে জোরে বেঁকানোর চেষ্টা করছে আর্থার। পরনে শার্ট আর প্যান্ট দেখে বিকট চেঁচিয়ে উঠেছিলাম। চমকে উঠলো আর্থার। হাত ফসকে মুকুট পড়ে গেল মেঝেতে। সেটা তুলে নিয়ে দেখলাম মুকুটের একটা অংশ নেই মিস্টার হোমস, একটা অংশ নেই। 3টে রত্ন ছিল সেই অংশে। চিৎকার করে বললাম, রাস্কেল কোথাকার, আমার মাথা হেট করে ছাড়লি শেষকালে, অমূল্য জিনিসটাকে ভাঙলি, চোর কোথাকার। কি? আমি চোর? হ্যাঁ হ্যাঁ চোর। বল বল কোথায় গেল রত্ন 3টে? না না না, তুমি ভুল ভাবছো, কিচ্ছু চুরি যে যায়নি। আমার মুখের ওপর কথা। 3টে রত্ন ভেঙে নিয়েছিস, আরো ভাঙতে যাচ্ছিলিস। নিজের চোখে দেখেছি আমি। বাবা, যা মুখে আসছে তাই বলে যাচ্ছ, কিন্তু আর নয়। কালই এ বাড়ি ছেড়ে আমি চলে যাব। বাড়ি ছেড়ে যাবি? তার আগে তোকে পুলিশে দেব। অবশ্যই দিতে পারো, কিন্তু আমার পেট থেকে একটা কথাও বার করতে পারবে না। দেখি পুলিশ চুরির কিনা করতে পারে কিনা। কথাগুলো আর্থার বেশ আবেগের সঙ্গে বলল, যা তার ধাতে নেই। চেঁচামেচি শুনে মেরি দৌড়তে দৌড়তে ঢুকলো আমার ঘরে। রত্ন মুকুটার আর্থারকে দেখে বুক ফাটা চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেল মেঝেতে। চাকর বাকরও দৌড়ে এলো সঙ্গে সঙ্গে। পুলিশ ডাকিয়ে আনলাম ওদের দিয়ে। ইন্সপেক্টর আসতেই আর্থার বলল, সত্যি কি আমাকে পুলিশের হাতে দেবে? নিশ্চয়ই দেব। রত্ন মুকুট দেশের সম্পত্তি, তাই প্রকাশ্যভাবেই চুরির তদন্ত হবে। আর্থার তখন মিনতি করে বলল, 5 মিনিটের জন্য আমাকে একটু বাইরে বেরোতে দেবে? তাতে তোমার ভালোই হবে। না, একদমই না। হয় পালাবি, নয়তো চোরাই মাল লুকিয়ে ফেলবি। তার চেয়ে বরং বলে দে কোথায় রেখেছিস রত্নগুলো, নয়তো আমার মান সম্মান আর থাকবে না রে। দেশ জুড়ে হইচই পড়বে। আমার চাইতে অনেক উঁচু মহলের এক ভদ্রলোকের মান সম্মান ধুলোয় লুটবে। আর্থার, এখনো বল কোথায় রেখেছিস? কেলেঙ্কারি বাড়াসনি। মুখ ফিরিয়ে নিল আর্থার। বুঝলাম সোজা আঙুলে ঘি উঠবে না।
সঙ্গদোষও এখন পাকা বদমাশ হয়ে গেছে। পুলিশকে বললাম তাদের যথা কর্তব্য করতে। সারা বাড়ি তন্ন তন্ন হয়ে খোঁজা হলো, ওর ঘর তল্লাশ করা হলো, দেহ সার্চ করা হলো, কিন্তু রত্ন তিনটে আর পাওয়া গেল না। ভয় দেখিয়েও আর্থারের পেট থেকে কিছু বের করা গেল না। ওকে হাজতে পাঠিয়ে দৌড়তে দৌড়তে আসছি আপনার কাছে। মিস্টার হোমস, আপনি আমাকে বাঁচান। 1000 পাউন্ড পুরস্কার ঘোষণা করেছি রত্ন উদ্ধারের জন্যে। এছাড়াও আপনার পারিশ্রমিক আমি দেব। আমাকে বাঁচান মিস্টার হোমস, প্লিজ প্লিজ আমাকে বাঁচান। মাথা চেপে ধরে গোহাতে লাগলেন ব্যাংকের ভদ্রলোক। আমি শার্লকের দিকে ফিরলাম। দেখলাম সে ভুরু কুঁচকে ফায়ার প্লেসের দিকে তাকিয়ে আছে। কিছু একটা ভেবে সে বলল, বাড়িতে বাইরের লোক কিরকম আসে? আমার পার্টনারের ফ্যামিলি আর আর্থারের বন্ধু স্যার জর্জ বার্নওয়েল ছাড়া তেমন কেউ আসে না। তবে তবে বার্নওয়েল ইদানিং ঘন ঘন আসছেন। আপনি সামাজিকতা কিরকম রাখেন? আর 5 জনের সঙ্গে মেলামেশা করেন? ওটা আর্থার করে, আমি আর মেরি বাড়িতেই থাকি। কম বয়সী মেয়ের পক্ষে অভ্যেসটা একটু অস্বাভাবিক। মেরি খুব শান্ত স্বভাবের মেয়ে, তবে বয়সও খুব কম নয়, এই তো 24-এ পড়েছে। আপনার কথা শুনে মনে হলো ঘটনাটায় প্রচণ্ড শক পেয়েছে মেরি। হ্যাঁ, ভীষণ আঘাত পেয়েছে, আমার চেয়েও বেশি। আচ্ছা, আপনারা দুজনেই বিশ্বাস করেন আর্থারই দোষী? নিজের চোখে ওকে দেখেছে মিস্টার হোমস রত্ন মুকুট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে। সেটা কিন্তু চূড়ান্ত প্রমাণ নয় মিস্টার হোল্ডার। আচ্ছা, মুকুটের বাদবাকি অংশে কি কোনো ক্ষতি হয়েছে? হ্যাঁ, একটু বেঁকে গেছে। আচ্ছা, আপনার ছেলে সেই বাঁকা অংশটা সোজা করার চেষ্টা করছিল বলে মনে হয়নি আপনার? অতই যদি সাধু হতো তাহলে তো সে বলতেই পারতো। তা ঠিক মিস্টার হোল্ডার, তবে এটাও ঠিক যে দোষ করে থাকলে এক আধটা মিথ্যেও তো বলতে পারতো। তবে বলল না কেন? ওর ওই চুপ করে থাকাটার মানে খুবই গভীর। আর যে শব্দ শুনে আপনার ঘুম ভেঙেছে সেই শব্দটা আসলে কিসের সেটা কি পুলিশ ধরতে পেরেছে? ওদের মতে আওয়াজটা আর্থারের শোবার ঘরের দরজা বন্ধ করার শব্দ। গল্প হিসেবে মন্দ নয়। রাত দুপুরে বাড়িশুদ্ধ লোককে জাগিয়ে দেওয়ার মতো আওয়াজ করে দরজা বন্ধ করলো এমন একটা লোক যে কিনা চুপিসারে চুরি করতে এসেছিল রত্ন মুকুট। আচ্ছা, রত্ন তিনটের অদৃশ্য হওয়া সম্পর্কে পুলিশ কি বলছে? সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, তক্তা পর্যন্ত খুলে দেখেছে কোথাও লুকিয়ে রাখা হয়েছে কিনা দেখার জন্যে। বাড়ির বাইরেটায় কি খোঁজা হয়েছে? নিশ্চয়ই বাড়ির বাইরের বাগানটা তন্ন তন্ন করে সার্চ করা হয়েছে। দেখুন মশাই, আপনারা যা ভেবেছেন এই কেসটা ততটা সোজা নয়, বেশ জটিল। আপনার ছেলে খাট থেকে নেমে ভীষণ ঝুঁকি নিয়ে এলো আপনার ড্রেসিং রুমে, আলমারি খুলে রত্ন মুকুট বের করে গায়ের জোরে তার থেকে 3টে রত্ন খসিয়ে নিয়ে এমন একটা জায়গায় লুকিয়ে রাখলো যার সন্ধান কিনা কেউ পাচ্ছে না। আবার ফিরে এলো 36টা রত্ন সমেত মুকুট হাতে, ধরা পড়বার বিপদের ঝুঁকি নিয়ে সেই ড্রেসিং রুমে। মশাই, সম্ভব বলে কি মনে হয়? তাছাড়া আর কি হতে পারে তাহলে বলুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। কথাটা বলতে গিয়ে নিরাশায় ভেঙে পড়লেন মিস্টার হোল্ডার। আর উদ্দেশ্য যদি ঠিক হতো তাহলে সেটা খুলে বলল না কেন? সেটাই তো আমাদের এখন দেখতে হবে। আচ্ছা চলুন, আপনার বাড়ির দিকে যাওয়া যাক। সেখানে গিয়ে ভালো করে অনুসন্ধান করতে হবে। যথারীতি আমরা বেরিয়ে পড়লাম। আমাদের এই ক্লায়েন্টের মুখে ঘটনার যা বর্ণনা শুনলাম তাতে আমারও ওই একই সিদ্ধান্ত স্পষ্ট বলে মনে হয়েছিল, কিন্তু হোমসের অবজারভেশনের ক্ষমতার উপর আমার এতটাই বিশ্বাস যে আমি জানি সে নিশ্চয়ই অন্য কোনো সূত্র সেখানে খুঁজে পাবে, আর ততক্ষণ সে এই ব্যাখ্যায় অসন্তুষ্ট।
কিছুক্ষণ পরে আমরা তিনজনে মিস্টার হোল্ডারের বাড়ি ফেয়ার ব্যাংকে পৌঁছলাম। বাড়িটা চারকোনা, সাদা পাথরের তৈরি, সামনে বরফে ঢাকা লন, দুদিকে দুটো লোহার ফটক আছে। বাড়ির ডান দিকে আর বাঁ দিকে দুটো গলি। বাঁ দিকের গলিটা গেছে আস্তাবলের দিকে, লোকজনের যাতায়াত সেখানে কম। ডান দিকেরটা গেছে বাগানের দিকে, এদিকেই বাইরের লোক চলাচল করে বেশি। আমাদের সেখানে ফেলে রেখে হোমস বাড়ির চারপাশটা একবার ঘুরে দেখে নিল, তারপর ডান দিকের গলি দিয়ে বাগানে গেল। তারপর আর কোনো পাত্তা পেলাম না তার। কি আর করার, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মিস্টার হোল্ডার আমাকে নিয়ে বসালেন ডাইনিং রুমে। এমন সময় একজন সুন্দরী তরুণী ঢুকলো ঘরে। মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে, সজল কালো চোখেও বিষাদ ফুটে উঠেছে। মুখ দেখেই বোঝা যায় ভেতরে ভেতরে একেবারেই ভেঙে পড়েছে মেয়েটা, কিন্তু শক্ত মনের মেয়ে, তাই জন্যেই বাইরে অতটা প্রকাশ করছে না। ঘরে ঢুকেই সে সোজা গেল মিস্টার হোল্ডারের কাছে, মাথায় হাত বুলিয়ে বলল, কাকু, আর্থারকে ছেড়ে দিতে বলো না প্লিজ কাকু। দূর, আগে কিসের ফয়সলা হোক তারপর। কিন্তু আমি জানি সে নির্দোষ। তাহলে মুখে কথা ফুটছে না কেন ওর? সব বললেই তো ল্যাটা চুকে যায়। পুলিশে ধরিয়ে দিয়েছো বলেই হয়তো মনে ঘা খেয়েছে, তাই কিছু বলছে না। অকারণে তো ওকে পুলিশের হাতে দিইনি, মুকুট ওর হাতেই ছিল, স্পষ্ট দেখেছি আমি। হয়তো সে মুকুটটা হাতে নিয়ে শুধু দেখছিল। ওকে ছাড়িয়ে আনো না কাকু প্লিজ, ও নির্দোষ। শোনো মেরি, রত্ন তিনটে না পাওয়া পর্যন্ত আর্থারকে ছাড়া হবে না। লন্ডন থেকে বড় গোয়েন্দা নিয়ে এনেছি রত্ন উদ্ধারের জন্য, যতক্ষণ না পাচ্ছি কাউকে ক্ষমা করব না আমি। লন্ডন থেকে গোয়েন্দা? কে? ইনি? না, এনার বন্ধু শার্লক হোমস এখন পাশের গলি দেখছে। গলি দেখছেন? কেন? গলিতে কি আছে? তা তো জানি না। ইনি কি শার্লক হোমস? মেয়েটার কথায় পিছন ফিরে দেখি বাড়ির সদর দরজার দিকে আসছে শার্লক। আপনি লন্ডন থেকে এসেছেন? আমার ভাই যে নির্দোষ প্রমাণ করতে পারবেন তো? আমি যে জানি সে কোনো দোষ করেনি। আমিও তাই বিশ্বাস করি মিস হোল্ডার, সেই জন্যই দু একটা প্রশ্ন করতে চাই আপনাকে। ঘরে ঢুকে পা ঠুকে ঠুকে জুতো থেকে বরফ ছাড়তে ছাড়তে বললে হোমস, স্বচ্ছন্দে করুন, তাতে যদি আমার ভাই খালাস পায় ক্ষতি কি? কাল রাতে আপনি কোনো আওয়াজ শোনেননি? না, কাকার চেঁচামেচি শুনে দৌড়ে আসি, তার আগে কিচ্ছু শুনিনি। রাতে সব জানলা বন্ধ করেছিলেন তো? নিশ্চয়ই, রোজই করি। আজকে সকালেও সব বন্ধ ছিল? হ্যাঁ, সব কটাই বন্ধ ছিল। আচ্ছা, এই বাড়ির একজন কাজের মেয়ের একটা প্রেমিক আছে শুনেছি। কাল রাতে আপনি খবরটা দিয়েছিলেন আপনার কাকাকে। সে নাকি তার প্রেমিকের সঙ্গে দেখা করতে বাইরে বেরিয়েছিল। হ্যাঁ, আর সেই রাতে মেয়েটা আমাদের সাথে ড্রয়িং রুমেই ছিল। তবে হয়তো রুম থেকে বেরোনোর সময় সে কাকার মুখ থেকে সেই রত্নমুকুটের কথা শুনতে পেয়েছিল। ও, আই সি। তার মানে আপনার ধারণা ওই কাজের মেয়েটা তার প্রেমিককে খবরটা পৌঁছে দেয়, তারপরে মুকুটটা সরায় দুজনে ষড়যন্ত্র করে। মিস্টার হোল্ডার বললেন, ধারণা টারণার কোনো দরকার নেই, নিজের চোখে ওকে দেখেছে মিস্টার হোমস রত্ন মুকুট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে। আর্থারের কথায় পরে আসছি মিস্টার হোল্ডার, আপাতত এদিকটা সামলাই। মিস হোল্ডার, মেয়েটি পিছনের দরজা দিয়ে বাড়িতে ফিরেছিল, তাই তো? হ্যাঁ, দরজা বন্ধ হয়েছে কিনা দেখতে গিয়ে দেখলাম মেয়েটা বাড়ি ফিরছে পা টিপে টিপে। লোকটাকেও আবছাভাবে দেখেছিলাম অন্ধকারে। আপনি চেনেন তাকে? হ্যাঁ, চিনি, সবজি বিক্রি করে। নাম ফ্রান্সিস প্রসপার। রাস্তার ওপরে দরজার একটু বাঁ দিক ঘেঁষে দাঁড়িয়েছিল, তাই তো? হ্যাঁ, একদম তাই। আর লোকটার একটা পা কাঠের, তাই না? কথাটা শুনে মেরি অবাক হয়ে গেল, বলল, আপনি জাদুকর নাকি? জানলেন কি করে?
তার একটা পা কাঠের? কথাটা বলার সময় মেরির মুখে হালকা হাসি থাকলেও হোমস কিন্তু হাসল না। শীর্ণ মুখটায় তীব্র আগ্রহের ছাপ জ্বলজ্বল করে উঠল। বলল, বাইরেটা আর একবার দেখতে হবে, তার আগে নিচের তলার জানলাগুলো দেখে নেওয়া যাক, তারপরে ওপর তলার ঘরগুলো দেখব। এই বলে হোমস দ্রুত পায়ে একটা জানালা থেকে আরেকটা জানালায় সরে যেতে লাগলো, আর সেই সাথে পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাসটা বের করে ভালো করে জানালাগুলো পর্যবেক্ষণ করতে লাগলো। হঠাৎ একটা বড় জানালার সামনে গিয়ে সে থমকে দাঁড়ালো। এখান থেকে পাশের সরু গলিটা বেশ স্পষ্টভাবেই দেখা যায়। চলুন এবার ওপরে যাওয়া যাক। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমরা মিস্টারের ড্রয়িং রুমে এসে ঢুকলাম। ড্রয়িং রুমের আসবাবপত্র অতি সাধারণ। একটা আয়না, মুকুট রাখার সেই আলমারি আর একটা কার্পেট। আলমারির তলাটার দিকে খানিকক্ষণ চেয়ে রইল হোমস। কোন চাবিটা দিয়ে আলমারি খোলা হয়েছিল? গুদাম ঘরের চাবি দিয়ে। আমার ছেলে নিজের মুখেই সেই চাবির কথা বলেছে। সেটা আছে এখানে? হ্যাঁ, ড্রেসিং টেবিলের উপরে রয়েছে। চাবিটা তুলে নিয়ে আলমারি খুলল শার্লক হোমস। বলল, খোলার সময় একদম আওয়াজ হয় না, সেই কারণেই আপনার ঘুম ভাঙেনি। মুকুটটা নিশ্চয়ই এই বাক্সে আছে, তাই না? দেখি কিরকম। এই বলে বাক্স খুলে অপূর্ব সেই সুন্দর রত্ন মুকুটটা বের করল হোমস। দেখবার মতোই মুকুট বটে। এরকম উৎকৃষ্ট মানের রত্ন আমি জীবনে দেখিনি। মুকুটটার একটা কোণ ভাঙা, 3টে পান্না খসিয়ে নেওয়া হয়েছে ওইখান থেকে। কিছুক্ষণ মুকুটটার দিকে সন্ধানী দৃষ্টিতে চেয়ে হঠাৎ সেটা মিস্টার হোল্ডারের দিকে এগিয়ে দিল হোমস। মিস্টার হোল্ডার, মুকুটের কোণটা একটু ভাঙুন তো দেখি। আঁতকে উঠলেন ব্যাংকার ভদ্রলোক। কি বলছেন মিস্টার হোমস? ও কথা মুখে আনাও পাপ। তাহলে আমি ভাঙছি। বলেই হঠাৎ সর্বশক্তি দিয়ে কোণটা ভাঙতে গেল হোমস, কিন্তু পারল না। বলল, আমার আঙুলের জোর নেহাত কম নয় মিস্টার হোল্ডার, কিন্তু এই জিনিস ভাঙতে গেলে আরো সময় দরকার। সাধারণ মানুষ পারবে না ভাঙতে। ভাঙবার পরেও পিস্তল ছোড়ার মতো একটা প্রচন্ড শব্দ হবে। এত কাণ্ড ঘটে গেল আপনার খাট থেকে মাত্র কয়েক গজ দূরে, অথচ আপনি জানতে পারলেন না। আমার মাথায় কিছু ঢুকছে না মিস্টার হোমস। মিস হোল্ডার, আপনি কি বলেন এই ব্যাপারে? কাকার মতো আমিও ধাঁধায় পড়েছি। আচ্ছা মিস্টার হোল্ডার, আপনি ছেলেকে যখন দেখেছিলেন তখন কি তার পা খালি ছিল? জুতো বা চটি কিছু পরেছিল কি? না, প্যান্ট আর শার্ট ছাড়া আর কিছু পরেছিল না। ধন্যবাদ। ভাগ্য আমাদের সহায় আছে, বুঝলেন? তাই কেসটা সহজেই সুরাহা করা যাবে। মিস্টার হোল্ডার, বাড়ির বাইরেটা আর একবার দেখা যাক। কথাটা বলে হোমস একাই বেরিয়ে গেল। সবাই মিলে গেলে নাকি অত পায়ের ছাপে সব একাকার হয়ে যাবে। ঘণ্টাখানেক পরে ফিরে এলো জুতো ভর্তি বরফ আর মুখ ভরা হেয়ালি নিয়ে। বলল, মিস্টার হোল্ডার, আমার যা দেখার ছিল সব দেখা হয়ে গেছে। এবার আপনার কাজটা বাড়িতে ফিরে সারব। কিন্তু রত্ন 3টি কোথায় বলে যাবেন তো? তা তো বলতে পারবো না। সে কি, রত্ন 3টি পুরোপুরি খোয়া গেলে বলতে চান? আর ছেলেটা, তার কি হবে? আপনি নিশ্চিন্ত থাকুন, আমি একবার যা বলেছি সেটার অন্যথা হবে না। কাল রাতের ব্যাপারটা একটু খোলসা করে বলুন তাহলে। কাল সকালে 9টা থেকে 10টার মধ্যে বেকার স্ট্রিটে আমার সঙ্গে দেখা করুন। যা বলার তখনই বলবো। রত্ন উদ্ধার করারও চেষ্টা করব। যা খরচ হবে দেবেন তো? আরে মশাই, আপনি যা চাইবেন তাই দেব, শুধুমাত্র রত্নগুলো উদ্ধার করে দিন। বেশ, তবে তাই কথা রইল। হয়তো সন্ধে নাগাদ একবার আসতে পারি, তবে এখন আসি। গুড বাই। বেশ, বুঝলাম। মনে মনে রত্ন রহস্যের সমাধান করে ফেলেছে আমার বন্ধু। বেশ কয়েকবার এই ব্যাপারে কথা বলাতে চেষ্টা করলাম ফেরবার পথে, কিন্তু
সে এড়িয়ে গেল প্রতিবার। বাড়ি ফিরেই ঢুকলো নিজের ঘরে। মিনিট কয়েক পরে বেরিয়ে এলো পাক্কা লোফারের ছদ্মবেশে। বলল, তোমাকে সঙ্গে নিতে পারলে ভালো হতো ওয়াটসন, কিন্তু সাহস পাচ্ছি না। হয়তো ঠিক পথেই চলেছি, অথবা আলিয়ার পিছনে ধাওয়া করছি। যাই হোক, কয়েক ঘন্টা পরে ফিরবো, বুঝলে? এই বলে তাক থেকে একটু মাংস নিয়ে দুটো পাউরুটির মধ্যে রেখে স্যান্ডউইচ বানিয়ে পকেটে পুড়তে পুড়তে বেরিয়ে পড়ল শার্লক হোমস। সন্ধ্যাবেলায় ইজি চেয়ারে বসে চা খাচ্ছিলাম, এমন সময় সে ফিরে এলো। ফুর্তিতে যেন ফেটে পড়ছে। হাতে এক পাটি ইলাস্টিক লাগানো বুট জুতো। ঘরের কোণে জুতোটা ছুঁড়ে ফেলে দিয়ে বসে গেল চা খেতে। বলল, আর একটা জায়গায় যেতে হবে আমাকে। বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু ঢু মেরে যাই। এখন আবার কোন দিকে যাবে? ওয়েস্ট এন্ডের ওপাশে। ফিরতে দেরি হতে পারে, তাই অপেক্ষা করো না। কাজ কত দূর এগোলো? ওই মোটামুটি। এখান থেকে বেরিয়ে ব্যাংকারের পাড়ায় গেছিলাম, তবে তার বাড়িতে যাইনি। রহস্যটা ছোট্ট হলেও বেশ চমৎকার, বুঝলে? যাকগে, আপাতত এইটুকুই থাক। খুবই অস্বস্তি হচ্ছে এই ছদ্মবেশে। তাড়াতাড়ি নিজের আসল পোশাক পরতে হবে। মুখে না বললেও তার চকচকে চোখ আর রক্তিম গাল দেখে বুঝলাম কাজ ভালোই এগোচ্ছে। কথাটা বলে সে দ্রুত পায়ে উঠে গেল উপরতলায়। একটু পরেই দড়াম করে বন্ধ হলো ঘরের দরজা। কিছুক্ষণ পরে সেই চেনা পোশাকে বেরিয়ে এলো আমার বন্ধু, কিন্তু সঙ্গে সঙ্গেই আবার বেরিয়ে গেল। বুঝলাম আবার অভিযানে বেরোলো শার্লক হোমস। মাঝরাত পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু তার দেখা মিলল না। ইনভেস্টিগেশনে নামলে অনেক রাত অনেক দিন এভাবেই ও বাইরে কাটায়। তাই কি আর করব, ঘরে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে দেখলাম ব্রেকফাস্ট টেবিলে এক কাপ কফি আর দৈনিক কাগজ নিয়ে দিব্যি বসে রয়েছে শার্লক। আমাকে দেখে এসে বলল, তোমাকে ফেলে খেতে বসে গেছি বলে কিছু মনে করো না ওয়াটসন। আচ্ছা, মনে আছে তো মক্কেল ভদ্রলোক আজ একটু সকাল সকাল আসবেন? আরে হ্যাঁ, 9টা তো বেজে গেছে। ওই যে এসে গেছেন বোধহয়। ব্যাংকারই বটে, তবে আঁতকে উঠলাম তার মুখ দেখে। এই কি চেহারা হয়েছে! মুখটা যেন আরও ফ্যাকাশে হয়ে গেছে, চোয়াল আরও ঝুলে পড়েছে, চুল পর্যন্ত যেন আরও সাদা হয়ে এসেছে। পা যেন আর চলছে না, দুশ্চিন্তায় যেন শরীর ভেঙে পড়েছে। চেয়ার এগিয়ে দিতেই বসে পড়লেন ধপ করে। ভাঙা গলায় বললেন, জানি না কি বাপের জন্যে এত শাস্তি পাচ্ছি। দুদিন আগেও আমার জীবন সুখ সম্পদে ভরে ছিল, কোনো চিন্তা ছিল না, কিন্তু আজ আমার কেউ নেই, মান সম্মানও নেই, দুঃখ শোক কখনো একলা আসে না মিস্টার হোমস, একের পর এক আসতেই থাকে। রত্ন চুরি হলো, ছেলেও জেলে গেল, আর সবশেষে ভাইজিটাও চলে গেল। চলে গেল? হ্যাঁ, বিছানাও পর্যন্ত স্পর্শ করেনি, ঘর ফাঁকা। কাল রাতের আগের মাথায় বলে ফেলেছিলাম আর্থারকে বিয়ে করলে ছেলেটা আজ সুখে থাকতো। কথাটা বলা বোধ হয় ঠিক হয়নি। চিঠিতে সে কথাটাও লিখেছে, এ নিন দেখুন। চিঠিটা নিয়ে দেখলাম মেয়েটা লিখেছে, আমার প্রিয় কাকা, বেশ বুঝেছি আমার জন্যই আজ তুমি তুমি ঝামেলায় পড়েছ। যতই সেটা ভাবছি ততই বুঝেছি এ বাড়িতে আমার আর থাকা উচিত নয়। থাকলে কোনো দিনও শান্তি পাবো না, তাই চিরকালের মতো চললাম। তবে আমার ভবিষ্যৎ নিয়ে ভেবো না, সেই ব্যবস্থা আমি করে রেখেছি। তার চেয়েও বড় কথা, আমাকে খুঁজতে যেও না, চেষ্টাটা বৃথা হবে। ইতি, তোমার পরম স্নেহের ভাইঝি মেরি।
চিঠিটার কি মানে মিস্টার হোমস? আত্মহত্যা? মোটেই না, বলতে পারেন জটিল সমস্যার চমৎকার সমাধান। মিস্টার হোল্ডার, আপনার রাহুর দশা এবার কাটতে চলেছে। অবশেষে কোনো ভালো খবর আছে মনে হচ্ছে। কিছু জানতে পেরেছেন? কোথায় রত্নগুলো? একটা রত্নের জন্য 1000 পাউন্ড দিতে পারবেন তো? 10,000 পাউন্ড দিতেও আমি রাজি। অত দরকার হবে না, পুরস্কার বাবদ কিছু টাকা ধরলে সব মিলিয়ে 1000ই হবে। চেক বইটা সাথে এনেছেন? এই নিন পেন, 4000-এর একটা চেক লিখে দিন। ভ্যাবাচাকা মুখে চেক লিখে দিলেন মিস্টার হোল্ডার। ডেস্কের ড্রয়ার থেকে একটা বস্তু বার করলো হোমস। সেটা রেখে দিল টেবিলের ওপর। দেখলাম সেটা আর কিছু না, বরং দেখুন আর সোনায় বসানো সেই 3টে রত্ন। তীব্র আনন্দে পাগলের মতো চেঁচিয়ে উঠে জিনিসটা খামচে ধরলেন মক্কেল ভদ্রলোক। বাঁচালেন! ও, আমার প্রাণটা আপনি বাঁচিয়ে দিলেন মিস্টার হোমস। মিস্টার হোল্ডার, রত্ন তো আপনি পেয়ে গেলেন, কিন্তু আপনাকে আর একটা দেনা মেটাতে হবে। সঙ্গে সঙ্গে পেন তুলে নিল ব্যাংকার। আমি খুবই খুশি মিস্টার হোমস। বলুন, আর কত দিতে হবে? আরে না না, টাকা দিতে হবে না। দেনাটা আমার কাছে নয়, আপনার অত্যন্ত মহোদয় ছেলের কাছে। বলেন কি? আর তাহলে চুরি করেনি? না, করেনি। সে কথা আপনাকে কালকেও বলেছিলাম, আজও বলছি। তাহলে চলুন এক্ষুনি গিয়ে ওকে বলে আসি যে রহস্যের সমাধান হয়েছে। ও জানে, আমি গেছিলাম আজকে। 2-1টা ব্যাপারে ধোঁয়াশা কাটছিল না, আপনার ছেলেই তা পরিষ্কার করে দিয়েছে। আপনি গিয়ে রত্ন উদ্ধারের কথাটা বললে নিজেই মুখ খুলবে। ঠিক আছে মিস্টার হোমস, তবে রহস্যটা কি এবার বলবেন? নিশ্চয়ই বলবো মিস্টার হোল্ডার, আর তার সাথে আমার ইনভেস্টিগেশনের সব কটা ধাপও বলবো। তবে সেগুলো শুনলে খুবই আঘাত পাবেন আপনি। স্যার জর্জ বার্নওয়েল আর আপনার ভাইজির মধ্যে প্রেম ছিল। দুজনেই পালিয়েছে একসঙ্গে। আপনি কি বলছেন মিস্টার হোমস? মেরি? অসম্ভব। অসম্ভব হলেও ব্যাপারটা সত্যি মিস্টার হোল্ডার। স্যার জর্জ বার্নওয়েলকে আপনারা চেনেন না। ইংল্যান্ডের কুখ্যাত বদমাশদের মধ্যে তিনি অন্যতম। বিবেক বলে কোনো বস্তু নেই তার। জুয়া খেলে পথে বসেছেন, বহু মেয়ের সর্বনাশ করেছেন, আর এখন করলেন আপনার ভাইঝির। প্রায় প্রতিদিন সন্ধ্যের সময় দেখা সাক্ষাৎ হতো দুজনের। কথাটা শুনে বিবর্ণ হয়ে গেলেন মিস্টার হোল্ডার। অবিশ্বাস্য, একেবারেই অবিশ্বাস্য ব্যাপার। তাহলে শুনুন, সেই রাতে ঠিক কি ঘটেছিল। আপনি শুতে গেছেন জেনে আপনার ভাইঝি জানলা খুলে মুকুটের খবরটা দিয়েছিল তাকে। স্যার জর্জ বার্নওয়েল খুবই লোভী ব্যক্তি, শুনেই চেয়ে বসলেন রত্নমুকুট। এই সময় আপনি এসে পড়ায় জানলা বন্ধ করে দিয়ে দাসীর খবরটা আপনাকে দেয় মেরি। আর্থারের সঙ্গে আপনার কথা কাটাকাটির পর দুজনেই শুয়ে পড়লেন। ক্লাবে দিনার কথা ভাবতে ভাবতে মাথা গরম হয়ে গেল আর্থারের। ঘুম উড়ে গেল চোখ থেকে। এমন সময় পায়ের শব্দ শুনে পা টিপে টিপে বেরিয়ে এসে দেখে বোন যাচ্ছে আপনার ড্রেসিং রুমে। তাড়াতাড়ি গায়ে জামা চড়িয়ে খালি পায়ে পিছনে আর্থার। আড়াল থেকে দেখে আলমারি খুলে মুকুট নিয়ে নিচে গেল মেরি। জানলা খুলে পাচার করে দিল বাইরে। মেরি নিজের ঘরে না যাওয়া পর্যন্ত লোকটার পিছন ধাওয়া করতে পারেনি সে। তারপরেই জানলা খুলে লাফ দিল বাইরে। দেখেই চিনে ফেলল বার্নওয়েলকে। ধস্তাধস্তির সময়ে ঘুষি মেরে বার্নওয়েলের চোখের ওপর বেশ খানিকটা জায়গা কেটেও দেয়। তারপরে মুকুট ছিনিয়ে নিয়ে ফিরে আসে বাড়িতে। এত কাণ্ড সে করেছে শুধুমাত্র আপনার সর্বনাশ হতে চলেছে দেখে। চেঁচামেচিও করতে পারেনি মেরির জন্য, তাকে যে সে ভালোবাসে। ড্রেসিং রুমে ফিরে এসে সে দেখল মুকুটের একটা কোণ ভাঙা। হাত দিয়ে যখন সেই বাঁকা দিকটা সিধে করার চেষ্টা করছে, ঠিক সেই সময় আপনি চড়া হলেন তার ওপর। এত বড় কাজের প্রশংসা তো পেলই না, পেল চোর বদনাম। পুলিশে ধরিয়ে দিলেন নিজের হাতে। তাই প্রচণ্ড অভিমানে একটি কথাও সে বলেনি। মেরিকেও ধরিয়ে দেয়নি, কিন্তু 5 মিনিটের জন্য বাইরে যেতে চেয়েছিল মুকুটের ভাঙা কোণটা রাস্তা থেকে খুঁজে আনার জন্য। ও ভেবেছিল টানাটানিতে ভেঙে গিয়ে নিশ্চয়ই পড়ে আছে গলির মধ্যেই। আপনার বাড়ি গিয়ে রান্নাঘরের দরজার পাশে বরফের ওপর ছাপ দেখে বুঝলাম একজন নারী একজন পুরুষের সঙ্গে দাঁড়িয়ে গল্প করেছে সেখানে।
গোল দাগ পড়েছে বরফে, অর্থাৎ পুরুষটির একটি পা কাঠে। লুসি আর তার প্রেমিকের ব্যাপারটা তাহলে সত্যি। কিন্তু গলির মধ্যে ঢুকে দেখলাম আশ্চর্য এক কাহিনী। বরফের ওপর আঁকা দুজোড়া পায়ের ছাপ। একজন বুট পরে দৌড়েছে আর একজন খালি পায়ে সেই বুটের ছাপ মারিয়ে দৌড়েছে। আপনার ছেলের পায়ে জুতো বা চটি ছিল না, আপনিই বলেছেন, অর্থাৎ বুট পরা লোকটার পেছন পেছন সে দৌড়েছে। কিছু দূর যেতেই বরফের মধ্যে বেশ খানিকটা গর্ত দেখে বুঝলাম দারুণ ঝটাপটি চলেছে সেখানে। ফোঁটা ফোঁটা রক্তও পড়ে আছে। বুট পরা লোকটা এরপর একাই চলে গেছে। ফোঁটা ফোঁটা রক্ত তার পায়ের ছাপের পাশে পড়তে পড়তে গেছে, অর্থাৎ মারপিটে সে জখম হয়েছে। খালি পা ফিরে এসেছে বাড়িতে, অর্থাৎ আপনার ছেলে ফিরে এসেছে। আপনার বাড়ি গিয়ে জানলাটা দেখছিলাম আতস কাছ দিয়ে। চিহ্ন দেখে বুঝলাম কেউ একজন লাফ দিয়ে জানলা টপকে বাইরে গেছে। এ থেকেই মনে হয়েছিল ওপর থেকে কোনো একজন ব্যক্তি মুকুট এনে বাইরের কারোর হাতে চালান করেছিল। আর্থার সেটা দেখতে পেয়ে পিছু নিয়ে মারপিট করে মুকুট ছিনিয়ে আনে। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাকি দুজন কারা? ওপর থেকে মুকুটটা নামিয়ে আনলোটাকে? বাইরে থেকে মুকুট নিয়ে পালাচ্ছিলই বাকি? ভাবতে ভাবতে জবাবটা পেয়ে গেলাম। মুকুট আপনি নিজে নিশ্চয়ই নামাননি, আর আপনাদের দাসীদের মধ্যে কেউ যদি কাজটা করতো তাহলে আপনার ছেলে নিশ্চয়ই তার নাম গোপন করে হাজতে যেত না। তাহলে সে এমন কেউ একজন যার মুখ চেয়ে এই কেলেঙ্কারি গোপন করতে চেয়েছে আর্থার। ঠিক তখনই আমার মনে পড়ল মেরিকেই আপনি রাতে জানলার সামনে দেখেছিলেন। আর্থার আর মুকুট দেখে এই মেরি চিৎকার করে অজ্ঞান হয়ে গেছিল। কিন্তু মুকুটটা কার হাতে চালান করেছিল মেরি? বাড়িতে স্যার জর্জ বার্নওয়েল ঘন ঘন আসে, আপনিই বলেছেন। বার্নওয়েলের কুখ্যাতি আমার অজানা নয়। বুটের ছাপ নিশ্চয়ই তারই, রত্ন তিনটেও তার কাছে। সেই জন্য লোফারের ছদ্মবেশ ধারণ করে গেলাম স্যার জর্জ বার্নওয়েলের বাড়িতে। চাকরটার সঙ্গে বেশ ভাব জমালাম। শুনলাম আগের রাতে মুখ ফাটিয়ে বাড়ি এসেছেন স্যার জর্জ। ঘুষ দিয়ে তার এক পাটি বুট নিয়ে গেলাম আপনার বাড়ির পাশে। দেখলাম বুটের ছাপের সঙ্গে স্যার জর্জের বুট হুবহু মিলে গেল। লাফিয়ে উঠলেন মিস্টার হোল্ডার। আরে হ্যাঁ, কাল সন্ধ্যের দিকে একটা লোফার গুড়গুড় করছিল বটে পাশের গলিতে। আমি সেই লোফার। বাড়ি ফিরে ভদ্রলোক সেজে সোজা গেলাম বার্নওয়েলের কাছে। আমি জানতাম সোজা আঙুলে ঘি উঠবে না। কড়া কথাতেও যখন কাজ হলো না, তখন পিস্তলটা বের করে তার রগে ঠেকালাম। ফেরত চাইলাম রত্ন তিনটে, বিনিময়ে দেব 3000 পাউন্ড। শুনেই চমকে উঠলেন স্যার জর্জ। ভাবতেই পারেননি এত টাকা পাওয়া যেত। বলে ফেললেন মাত্র 600 পাউন্ডের বিনিময়ে হাতছাড়া করে ফেলেছেন পাথর তিনটে। তারপর ঠিকানা আদায় করে গেলাম পাথর যে কিনেছে তার কাছে। কথা দিলাম পুলিশের ঝামেলা হবে না, কিন্তু 3000 পাউন্ডে পাওয়া যাবে রত্ন তিনটে। তখন তাকে 3000 পাউন্ড দিয়ে রত্ন তিনটে নিয়ে বাড়িতে এসে ঘুমিয়ে পড়লাম রাত দুটোয়। উঠে পড়লেন মিস্টার হোল্ডার। মিস্টার হোমস, কিভাবে যে আপনাকে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। যা ভেবেছিলাম তার চাইতে অনেক বেশি বুদ্ধিমান আপনি। ইংল্যান্ডকে এক মস্ত কলঙ্কের হাত থেকে আজ আপনি বাঁচিয়ে দিলেন। তবে এখন চলি, ছেলেটার কাছে ক্ষমা চেয়ে আসি। জানি না সে আমাকে ক্ষমা করবে কি না, তবে মেয়েটার জন্য খুবই চিন্তা হচ্ছে। মেরি যে এখন কোথায় কে জানে। মেরি এখন স্যার জর্জ বার্নওয়েলের কাছে আছে মিস্টার হোল্ডার, আর সে যা পাপ করেছে সেটার শাস্তি সেখানেই পাবে।